আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব সেই গল্পের নাম হচ্ছে গ্রামে ভয়ঙ্কর জিনের আক্রমণ, চতুর্থ পর্ব। যারা আগের পর্বগুলো দেখেন নাই তারা আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে। খুব সুন্দর একটা গল্প। আশা করি এই অসাধারণ গল্পটা আপনাদের ভালো লাগবে। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। দাদুর কথা মতো তাই করলাম। সারা রাত সেখানে অপেক্ষা করলাম, কিন্তু আয়েশা পরী আর আসল না। আয়েশা না আসায় সকালবেলা আমি অনেকটা ভেঙে পড়লাম। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। আমার এমন অবস্থা দেখে দাদু বললেন, নিষাদ চল, বাড়ি চল, আয়েশা আসবে নিশ্চয়ই। কখন আসবে দাদু? সারা রাত অপেক্ষা করলাম, আয়েশা তো আসল না। আমার মনটা কেমন করছে, আয়েশার যদি কিছু হয়। তখন দাদু আমার হাতটা ধরে বাড়ির দিকে যেতে যেতে বললেন, চিন্তা করিস না, সেই পরীর এতটা শক্তি নেই যে আয়েশা পরীকে মারবে। আয়েশা নিশ্চয়ই ভালো আছে। তুই বাড়িতে যা, গিয়ে আজকের দিনটা অপেক্ষা কর। এতেও যদি না আসে তাহলে কালকে আমার বাড়িতে আসিস। আমি বড় বাবা জিনকে ডাকব, ডেকে ওনাকে বলবো খোঁজ করতে। সালাম দাদুর কথায় রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ায় মা বাবা জিজ্ঞেস করলেন, নিষাদ, সারারাত কোথায় ছিলি? তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? আয়েশা বৌমা কোথায়? মা বাবার কথায় আমি মন খারাপ করে ওদের সব ঘটনা খুলে বললাম। সব শুনে মা বাবা অবাক হয়ে বললেন, এটা তো অবাক করা ঘটনা। আয়েশা পরী কোথায় আছে, কেমন আছে কে জানে। তুই বাবা চিন্তা করিস না, আজকের দিনটা অপেক্ষা করি। আজকে না আসলে কাল কোনো কবিরাজের বাড়িতে গিয়ে খোঁজ করব বৌমার বিষয়ে। মা বাবার কথায় আমি ঘরে গিয়ে শুয়ে রইলাম। সারা রাত ঘুমাইনি। আমি শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসে। ঘুম আসায় আমি ঘুমের ভিতর একটা স্বপ্ন দেখি। আমি দেখি আমি অন্য একটা জগতে। আমার সামনে একটা বড় খাঁচার মতো রাখা, আর সেখানে বন্দি আয়েশা পরী। আয়েশাকে দেখে স্বপ্নের মাঝে আমি কিছু বলতে যাব, তখনই ঘুম ভেঙে যায় আমার। আমার ঘুম ভেঙে যেতে আমি বিছানায় উঠে বসি আর ভাবি, আরে এটা কেমন স্বপ্ন দেখলাম আমি? এরকম স্বপ্নের মানেটা কি? তাহলে কি আয়েশা পরী কথায় বন্দী আছে? এসব ভাবতে ভাবতে সেই দিনটা আয়েশা পরীর অপেক্ষায় কাটিয়ে দিলাম। কিন্তু সারা দিনে আয়েশা পরী আসলেন না। সেদিন রাতের বেলা ঘুমের মাঝে স্বপ্নে আমি আবারও ওই স্বপ্নটা দেখি। আমি দেখি আয়েশা খাঁচার মতো একটা জায়গায় বন্দী। এরকম স্বপ্ন দেখে রাতে ঘুম ভেঙে যায়। পরে চিন্তায় বাকি রাতটুকু আর ঘুমাইনি। পরের দিন সকালে কিছু না খেয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। সেখানে গিয়ে দাদুকে বললাম, দাদু, এরকম ঘটনা পরপর 2 বার একই স্বপ্ন দেখছি। আমার কথায় দাদু বললেন, তাই নাকি? এখানে তো কোনো রহস্য আছে। তুই চিন্তা করিস না, আমি বড় বাবা জিনকে স্মরণ করছি, উনি চলে আসবে হয়তো। ততক্ষণে আমরা খাবার খেয়ে নিই। আয়, আমার পাশে এসে বস। আরে আয়, চিন্তা করিস না, আমি আছি না। কথাটা বলে দাদু ওনার পাশে আমাকে বসিয়ে খাবার খেতে দিলেন। আমার খেতে একদমই ইচ্ছে করছে না। সব সময় শুধু আয়েশা পরীর কথা মনে পড়ে। আয়েশা পাশে না থাকলে ওর জন্য যে কতটা মায়া হয় সেটা বুঝতে পারছিলাম। আয়েশা আমার কাছে না আসায় ওর মায়া আমাকে কষ্ট দিচ্ছিল। আমি কষ্ট করে একটু খাবার খেয়ে বসে রইলাম। তখন দাদু খাবারটা শেষ করে আমাকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে বসে রইলেন। এর ঠিক কিছুক্ষণ পর একটা মিষ্টি সুঘ্রাণ নাকে ভেসে আসলো। তখন সালাম দাদু বুঝতে পারলেন বড় বাবা জিন আসছে। বড় বাবা জিন একজন বয়স্ক ও শক্তিশালী জিন। আয়েশা পরীর থেকে শক্তিশালী না, এমনিতে অনেক শক্তিশালী। বড় বাবা জিন সালাম দাদুর বাবার ভালো বন্ধু ছিলেন। সেই সুবাদে সালাম দাদুর কাছে আসেন, সালাম দাদু বিপদে পড়লে ডাকলে। তো বড় বাবা জিন আসার পর দাদু ওনাকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন বড় বাবা? তখন বড় বাবা জিন সালামের উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো সালাম? তখন সালাম দাদুও বললেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় বাবা, আপনাকে ডাকলাম, একটা তথ্য লাগবে। এই বলে দাদু পুরো ঘটনা ওনাকে খুলে বললেন।
দাদু এটাও বললেন, সেই ঘটনার পর আয়েশা পরীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনি এখন খোঁজ করে দেখেন আয়েশা পরী কোথায়, ও কি কোনো বিপদে পড়ছে কিনা। সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে আসছি। এই কথাটা বলে চলে গেলেন বড় বাবা জিন। উনি ফিরে যাবার বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। উনি ফিরে আসায় আমি খুব ভয়ে ছিলাম, কি বলেন উনি। এদিকে দাদু খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, বড় বাবা, আপনি কি আয়েশার কোনো খোঁজ পেলেন? দাদুর কথার জবাবে বড় বাবা জিন বললেন, হ্যাঁ, আয়েশা পরীর খোঁজ পেয়েছি। আয়েশা পরী মারা যায়নি, ও বেঁচে আছে, আর ভালো আছে, কিন্তু ও বন্দী আছে একটা জিন রাজ্যের কারাগারে। কি? কারাগারে থাকবে? কেন, কি করছে ও? আমাদের কথায় বড় বাবা জিন বলেন, তোমাদের মনে আছে নিশ্চয়ই, ওই পরীকে স্পর্শ করার পর আয়েশাও বাতাসে মিশে গেছিল। আসলে সেই পরী একটা মায়া জাদু জানত, যেটার ফলে ওকে কেউ স্পর্শ করলে তখনই ও যেখানে খুশি তাকে সেখানে নিয়ে যেতে পারবে। সেদিন আয়েশা পরী সেই পরীটাকে স্পর্শ করার পর সেই পরীটা আয়েশাকে নিয়ে জিন রাজ্যে যায়। জিন রাজ্যে যাওয়ার পর আয়েশা সেখানে সেই পরীটাকে আঘাত করতে থাকে। তখন আয়েশার হাত থেকে বাঁচতে সেই পরী পালাতে থাকে, কিন্তু আয়েশা পরী ওর পিছু ছাড়ছিল না। এমন সময় সেই পরী নিজের জীবন বাঁচাতে অন্য একটা জিন রাজ্যে প্রবেশ করে। সেখানে যাবার পর আয়েশা সেই পরীটাকে ধরে আর আঘাত করতে করতে মেরে ফেলে। আয়েশা পরী সেই পরীকে মারার পর সেই জিন রাজ্যের জিনেরা তাদের সর্দারকে এই হত্যার কথাটা জানায়। তখন সেই রাজ্যের জিন সর্দার আয়েশা পরীকে বলে, তুমি এটা কি করলা? তুমি কি জানো আমার রাজ্যটা কতটা শান্তিপূর্ণ? আমাদের রাজ্যে কোনো জিন পরী একে অপরের সাথে যুদ্ধ করে না। আমাদের গোত্রের সকল জিনেরা ভালো, আমরা অনেক নিয়মের মধ্যে দিয়ে চলি। সেই জিন সর্দারের কথায় আয়েশা সব ঘটনা ওনাকে খুলে বলেন। আয়েশা এটাও বলে, এই পরীটা ভালো না, অনেক খারাপ, তাই ওকে মেরে ফেলছি। সব শুনে সেই জিন সর্দার বলেন, তোমার কথা আমি বুঝছি, তুমি ভালো, কিন্তু তবুও তুমি অন্য একটা পরীকে হত্যা করছো। এখন যদি আমি তোমাকে ছেড়ে দিই, তাহলে আমার গোত্রের জিনেরাও এখন থেকে একে অপরের সাথে যুদ্ধ করবে, তারা আর আমার আইন মানবে না। আমি তোমাকে 3 মাসের কারাদণ্ড দিলাম, আশা করি আমার আইনকে তুমি সম্মান করবে। তখন সেই জিন সর্দারের সম্মানের কথা ভেবে আয়েশা রাজি হয়, আর এখন আয়েশা পরী সেই জিন রাজ্যের কারাগারে আছে। ঠিক 3 মাস হলে আয়েশা পরী আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। বড় বাবা জিনের কথায় আমার চোখে পানি চলে আসছে। 3 মাস আয়েশা আমার কাছে আসতে পারবে না, তবে এটা জেনে ভালো লাগছে আয়েশা মারা যায়নি, বেঁচে আছে। আমার আয়েশা আমার কাছেই ফিরে আসবে। এই বলে দাদু বড় বাবা জিনকে বললেন, বড় বাবা, আপনাকে ধন্যবাদ আমাদের এত তথ্য এনে দেওয়ার জন্য। আপনি এখন আসুন, আমার কোনো প্রয়োজন হলে ডাকব। সালাম দাদুর কথায় বড় বাবা জিন চলে গেলেন। তখন আমি দাদুকে বললাম, দাদু, তাহলে আমি বাড়িতে যাই। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, যা, তবে কোনো মন খারাপ করে থাকবি না, শুধু অপেক্ষা কর আয়েশা পরীর জন্য। দাদুর কথায় মাথা নাড়িয়ে সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মা বাবাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে মা বাবাও মন খারাপ করে আমাকে সান্ত্বনা দিলেন আর বললেন, অপেক্ষা করো, আয়েশা নিশ্চয়ই আসবে। মা বাবার কথায় ঘরে গিয়ে শুয়ে রইলাম। এরপর থেকে দিন গুনতে লাগলাম, কখন 3 মাস হবে। আগের মতো সময় কাটত না, দিনই যেতে চাইত না। সারা দিন বাড়িতে থাকতে ভালো লাগত না বলে সালাম দাদুর বাড়িতে যেতাম, গল্প করতাম। এভাবে কেটে গেল 2 মাস। 2 মাস পর একদিন সালাম দাদুর বাড়ি থেকে আমার বাড়িতে ফেরার সময় একজন পরী আসে আমার কাছে। আমি সেই পরীকে জিজ্ঞেস করি, কে আপনি? তখন সেই পরী বলে, আমার নাম জেসমিন, আমি একটা খবর নিয়ে আসছি। আসলে তোমার বউ আয়েশা পরী আর আসবে না, ওর অনেক বছরের কারাদণ্ড হয়ে গেছে। আমি অনেক আগে থেকে তোমাকে পছন্দ করি, কিন্তু কখনো সামনে আসিনি। আজকে আসলাম আর সব বললাম, তুমি আয়েশাকে ভুলে যাও। সেই পরীর কথায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। আমি কান্না করতে করতে সেখান থেকে বাড়ির দিকে যেতে লাগলাম। তখন সেই পরী বলতে লাগলেন, আরে, আমার কথার উত্তর তো দাও।
কিন্তু আমি কান্না করতে করতে হেঁটেই চলেছি। তখন সেই পরী বললেন, আরে নিষাদ, দাঁড়াও, আমি জেসমিন না, আমি তোমার আয়েশা পরী। আরে দাঁড়াও, একবার ঘুরে তাকাও। ওর কথায় আমি পিছনে ঘুরে দেখি ঠিকই আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশাকে দেখে ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আয়শার কথায় ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আয়শা তুমি? আমার কথায় আয়শা পরিও কান্না করতে করতে বললেন, হ্যাঁ আমি ফিরে আসছি। তখন আমি বললাম, তোমার তো ৩ মাস পর আসা কথা, এখনও তো ৩ মাস হয়নি, ২ মাস হয়েছে। আমার কথায় আয়শা বললেন, আমি সেই জিনরাজ্যে বন্দী ছিলাম কারাগারে। আমি কারো সাথে ঝামেলা করিনি, সবসময় চুপচাপ থাকতাম। আমার ব্যবহারে সেই জিন সর্দার খুশি হয়ে আমাকে ১ মাস আগেই মুক্ত করে দিয়েছেন। আয়শার এমন কথা শুনে আমি খুশি মনে আয়শাকে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর মা, বাবা ও আয়শাকে দেখে অনেক খুশি হন। আয়শাকে আবারও ফিরে পেয়ে আমিও অনেক খুশি। আয়শা, সেই জিন সর্দার, তার স্ত্রী ও সেই পরী সবাইকে মেরে ফেলছে। এখন আর সেই গ্রামে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে না। সেই গ্রামে কিছু না ঘটায় ভালোই ভালোই কাটতে থাকে দিন। এভাবে কেটে যায় প্রায় ১টি মাস। ১ মাস পরের ঘটনা। ঘড়িতে রাত ১২টা। গ্রামের দুজন মানুষের প্রচণ্ড চিৎকার শুনে বাবা ও আমি দৌড়ে গেলাম সেখানে। সেখানে গিয়ে দেখলাম গ্রামের আরও অনেকেই জড়ো হয়েছেন সেখানে। আমি ওখানে গিয়ে দেখি আমাদের গ্রামের একজন চাচা জ্ঞান হারিয়ে পড়ে আছে। উনি জ্ঞান হারিয়ে পড়ে আছে দেখে সবাই মিলে সেই লোকটার জ্ঞান ফেরাতেই সেই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সবাই পালান, নইলেও আমাদের মেরে ফেলবে, আমাদের গিলে খাবে। সেই লোকের এমন কথায় সেখানে আসা সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে, বিষয়টা খুলে বলো তো। তখন সেই লোকটা যে কথাটা বলে সেটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। সেই লোকটা বলে, আমি ও আমার ভাই আমরা দুজনে মিলে রাতে মাছ ধরতে বের হই। রোজ রাতের মতো আজকে রাতেও বের হয়েছি মাছ ধরতে। আমরা মাছ ধরে বাড়িতে আসার সময় হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ পাই। পিছনে কে আওয়াজ করে এটা দেখার জন্য পিছনে ঘুরে তাকাতেই দেখি বিশাল একটা অজগর সাপ। সেই অজগর সাপের মাথা একটা না, ৭টা মাথা, ৭ মাথাওয়ালা সাপ। সাপটার চোখগুলো লাল। এখানে আরও একটা অবাক করা বিষয় হল, সাপটার নিচের দিকে মানুষের মতো। আমি যদি ভালোভাবে বলি তাহলে ধরুন একটা মানুষের পা থেকে পেট পর্যন্ত ঠিক আছে, আর পেট থেকে ওপরে পুরোটা সাপ। এই রকম একটা ভয়ঙ্কর সাপকে দেখে আমিও আমার ভাই চিৎকার দিয়ে দৌড় দেই। ঠিক তখনই সেই ভয়ঙ্কর সাপটা আমার ভাইকে ধরে ফেলে আর আমার সামনে ওকে পুরোটা গিলে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর তো তোমরা সবাই এসে আমার জ্ঞান ফেরালে। সেই লোকের কথায় সেখানে আসা সবার মাঝে ভয় চলে আসে। সবাই বলতে থাকে, আরে এটা আবার কেমন প্রাণী, ওটা কি প্রাণী নাকি অন্য কিছু। এই ভেবে অনেকে আবার লাইট নিয়ে আশপাশে ঝাড় জঙ্গলগুলোতে খুঁজতে থাকে, কিন্তু সেই ৭ মাথাওয়ালা অজগরকে কোথাও খুঁজে পায় না। সাপটাকে কোথাও না পেয়ে সবাই যে যার বাড়িতে চলে যেতে থাকে। সবার মতো আমিও বাবা বাড়ির দিকে আসতে থাকি। বাড়ির দিকে আসার সময় বাবা বললেন, নিশাত, শুনলি তো কি বলল, এটা কি সত্যি? সত্যি কি এরকম কোনো সাপ হয়? তুই বাবা রাত করে এখন থেকে কোথাও যাসনে। বাবার কথায় আমিও ওনাকে ঠিক একই কথা বললাম। আমি বাবাকে বললাম, বাবা আমাকে নিয়ে চিন্তা করো না, রাতে আমি বাহিরে থাকলে আয়শা আমার সাথে থাকে। তুমিও এখন থেকে রাত করে কোথায় যাবে না বা কোথা থেকে ফিরবে না, আমার বিষয়টা ভালো মনে হচ্ছে না। এরকম গল্প করতে করতে আমিও বাবা বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর সেই রাতে আর কোথাও না গিয়ে ঘুমিয়ে পড়লাম। সেই রাতে আর নতুন করে কিছু ঘটেনি, ঘটেছে পরের রাতে। আগের রাতের মতো সেই রাতেও আবারও গ্রামের দুজন মানুষের চিৎকার শুনে সবাই ওদের কাছে দৌড়ে যায়। সবাই দৌড়ে ওদের কাছে যাওয়ার পর দুজনে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমাদের বাঁচান সবাই, ওই সাপটা শফিককে খেয়ে ফেলছে। ওদের কথায় সবাই জিজ্ঞেস করে, শফিককে খেয়েছে মানে কি, খুলে বলো তো। তখন সেই দুজন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমরা তো দোকানদার, জানেন সবাই, আমরা দুজন দোকান বন্ধ করে বাড়িতে আসার সময় শফিকের সাথে দেখা হয়। শফিকও বাড়িতে আসছিল, ওর সাথে দেখা হওয়ায় আমরা ৩ জনই বাড়িতে ফিরছিলাম। আমরা বাড়িতে ফেরার সময় এই জায়গায় আসতে হঠাৎ পিছন থেকে একটা ফোঁস আওয়াজ শুনি। সেই আওয়াজটা পেয়ে পিছনে ঘুরে তাকাতেই দেখি ৭ মাথাওয়ালা একটা সাপ। সাপটার নিচে মানুষের মতো। এটা যে সাপ নাকি কোনো প্রাণী আমরা বুঝতে পারিনি। সেই ভয়ঙ্কর সাপটাকে দেখে আমরা এতটাই ভয় পেয়ে গেছি যে আমরা পালানোর শক্তি পাচ্ছিলাম না। এমন সময় সেই ভয়ঙ্কর সাপটা শফিককে ধরে আমাদের সামনে গিলে খেতে থাকে। এটা দেখে আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর তো তোমরা সবাই এসে আমার জ্ঞান ফেরালে। সেই লোকের কথায় সেখানে আসা সবার মাঝে আরও ভয়টা বেড়ে গেল।
তখন সবাই বলতে শুরু করল, আমাদের এই বিষয়টা সিরিয়াসভাবে নিতে হবে। কাল সকালে গ্রামের সবাই একসাথে বসে আলোচনা করতে হবে, নইলে পরে সমস্যা বেশি হবে। ওনাদের কথায় সবাই রাজি হলেন, আর যে যার বাড়িতে চলে গেলেন। সবার মতো আমিও বাড়িতে যাওয়ায় আয়শা বলল, কি হয়েছিল? আয়শার কথায় ওকে সব খুলে বলায় আয়শা বলল, আরে এটা তো বেশ অবাক করা ঘটনা। নিশাদ, আমি খোঁজ নিয়ে দেখি ওটা সাপ নাকি অন্য কিছু। আয়শার কথায় ওকে বললাম, না, একদম না, তুমি কোথাও যাবে না। আমি চাই না তুমি আর কোনো ঝামেলায় জড়াও। আমাকে কথা দাও তুমি এই বিষয়ে কোথাও যাবে না, যতক্ষণ আমি কিছু না বলি। আমার কথায় আয়শা বললেন, ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। আয়শার কথায় খুশি হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কথামতো গ্রামের সকল পুরুষ মানুষেরা একসাথে হলেন। একসাথে হওয়ায় একজন দাঁড়িয়ে বললেন, আজকে গ্রামের সবার একসাথে হওয়ার কারণ নিশ্চয়ই শুনেছেন সবাই। তবুও আমি ক্লিয়ার করে বলি, আমাদের গ্রামে পর 2 রাতে 2 জন মানুষ গায়েব হয়ে গেছে। ওরা যে হারিয়ে গেছে এমনটা না, ওদেরকে একটা সাপ খেয়ে ফেলছে। সেটা যে আসলে সাপ নাকি অন্য কিছু, সেই বিষয়ে কথা বলতে সবাইকে একসাথে করা হয়েছে। আমাদের এখনই সাবধান হতে হবে, নইলে পরে সমস্যা বেশি হবে। এখন সবাই মিলে বলুন, কি করা যায়? ওনার কথায় অনেকে বললেন, যেহেতু 2 জন দেখেছে ওটা একটা সাপ যার মাথা 7টা, তাহলে আমরা আগে কোনো সাপুরিয়াকে ডাকি, দেখি সাপুরিয়া কি বলে। সবার কথায় একজন মুরব্বী সালাম দাদুকে উদ্দেশ্য করে বললেন, সালাম, তুমি তো একজন ভালো কবিরাজ, অনেক জায়গায় যাও জিন ভূত ছাড়াতে। এখন আমাদেরই গ্রামে একটা সমস্যা শুরু হয়েছে, সবাই বলছে একজন সাপুরিয়া নিয়ে আসতে। আমরা বরং সেটাই করি, আজকে বিকেলে একজন সাপুরিয়াকে নিয়ে আসি গ্রামে। সাপুরি এসে যদি বলে ওটা সাপ না, জিন ভূত, তাহলে তো তুমি আছো, তখন না হয় তুমি বিষয়টা দেখবে, কি বলো? ওনার কথায় সালাম দাদু বললেন, ঠিক আছে, আপনাদের যা ভালো মনে হয় করুন। সালাম দাদুর কথায় সবাই ঠিক করলেন সেটাই করবেন আজ, বিকেলে একজন সাপুরিয়াকে নিয়ে আসবেন গ্রামে। কথা মতো সেটাই করা হলো। সেদিন বিকেলে একজন সাপুরিয়াকে নিয়ে আসা হলো গ্রামে। গ্রামে সাপুড়ে আসছে দেখে সবাই দেখার জন্য ভিড় জমালেন। এদিকে সাপুড়ে গ্রামে এসে সবাইকে বললেন, আমাকে একা একটু গ্রামটা ঘুরে দেখতে দিন। আপনাদের গ্রামে জঙ্গল কোন দিকে বেশি? তখন একজন বললেন, উত্তর দিকে। উত্তর দিকে জঙ্গল বেশি শুনে সাপুড়ে বললেন, ঠিক আছে, আমি একা ওদিকটাকে যাচ্ছি। আমি একা ফিরে না আসা পর্যন্ত কেউ যাবেন না ওদিকে। যদি রাতও হয়ে যায় তবুও আমি আসার অপেক্ষা করবেন। কথাটা বলে সাপুড়ে জঙ্গলের দিকে চলে যায়। এদিকে আমরা সবাই অপেক্ষা করতে থাকি সাপুড়ে কি খবর নিয়ে আসে। এভাবে অপেক্ষা করতে করতে বিটেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হবার একটু পর হঠাৎ আমরা সবাই দেখি সাপুড়ে দৌড়ে আমাদের দিকে আসছে। এর ঠিক কয়েক সেকেন্ড পর সাপুড়ে দৌড়ে আমাদের সামনে ধপাস করে পড়ে হাঁপাতে হাঁপাতে বলেন, আমি এটা কি দেখলাম, এতটা ভয়ঙ্কর অবয়ব হয় কেমনে? আপনারা আমাকে নিয়ে আসছেন ওটা সাপ মনে করে, কিন্তু ওটা কোনো সাপ নয়। আমি যতদূর বুঝলাম ওটা একটা ভয়ঙ্কর জিন। আমি এখানে আর এক মুহূর্তে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। আপনারা কবিরাজকে বিষয়টা বলুন, রাত হয়ে আসছে, বাঁচতে চাইলে সবাই যে যার বাড়িতে যান তাড়াতাড়ি। আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।